হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব ডেস্টিনেশন। দেখো, তোমরা সবাই জানো যে আমাদের যে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস দুটো পরীক্ষারই কিন্তু আমাদের প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেছে। তো জব ডেস্টিনেশনের পক্ষ থেকে এখন যে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস সার্ভিস এক্সামিনেশনের যে পার্ট 2, যেটা স্পেসিফিক্যালি ডিসক্রিপটিভ, মানে যেটাকে আমরা ট্র্যাডিশনাল মোড অফ এক্সামিনেশন বলি, সেই পরীক্ষাটা হবে। তো সেটা পেন্ডিং রয়েছে, রেজাল্টের পরই তোমাদের মেন্সের পরীক্ষা হবে। তো সেই জন্য আমরা এখন থেকে কিন্তু আমাদের জব ডেস্টিনেশনের পক্ষ থেকে একটা ডিসক্রিপটিভ কোর্স মেনলি তোমাদের জন্য নিয়ে আসছি। এবার এই ডেসক্রিপটিভ কোর্সটা কিন্তু স্পেসিফিক্যালি দুটো বলতে পারো এক্সামকে কভার করছে মেনলি। তার মধ্যে একটা হলো পিএসসি আয়োজিত ক্লার্কশিপের যে পার্ট 2 এক্সাম, আর মিসলেনিয়াস সার্ভিস এক্সামিনেশনের যে মেন্স এক্সাম, সেটা কিন্তু কভার করছে। এবার এই ডেসক্রিপটিভ কোর্সের সিলেবাসটা যদি আমি একটু দেখে নিই, সেটা একটু আলোচনা করব। আজকে যে ছোট্ট ভিডিওটা, তার দুটো পার্ট হবে। একটা পার্ট 1 হলো মেনলি আমি তোমাদেরকে একটু সিলেবাসটা বলে দেবো, আর তারপর পার্ট 2 একটা ছোট্ট একটা মডেল কোশ্চেন, আমরা কিভাবে এখানে ডেসক্রিপটিভ কোর্স পড়বো তার একটা জাস্ট আইডিয়া তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব আমার সাবজেক্ট ইন্ডিয়ান পলিটির ক্ষেত্রে। তাহলে চলো শুরু করে দেওয়া যাক। ভিডিওটা একটু তোমরা দেখতে থাকো। দেখো, প্রথমে আমি মিসলেনিয়াস সার্ভিস এক্সামিনেশনের যে স্কিম অ্যান্ড সিলেবাস বলেছি, পার্ট 1 প্রিলিমিনারি তোমাদের কমপ্লিট হয়ে গেছে। ফাইনাল এক্সামিনেশন যেটা, সেটা টোটাল দেখো 450 মার্কস থাকছে, 450 মার্কস। যার মধ্যে যদি আমি বলি, পেপার 1 থাকছে ইংলিশ, সেখানে তোমার 150 মার্কসের একটা ইংলিশ পেপার থাকবে। তারপর দেখো পেপার 2টা তোমরা স্পেসিফিক্যালি বেঙ্গলিতেই লিখবে, হিন্দি, উর্দু, নেপালি, সান্থালি এগুলো তো হয়, বাট বেঙ্গলিটাই এখানে মেনলি আমরা কভার করছি। তাহলে 150, 150, 300 মার্কস। আর পেপার 3তে জিএস, জেনারেল স্টাডিজ এবং এরিথমেটিক মিলিয়ে 150 মার্কস, যেখানে জিএস থাকছে 100 মার্কস এবং এরিথমেটিক থাকছে 50 মার্কস। তাহলে টোটাল 150 মার্কসের একটা বাংলা পেপার, 150 মার্কসের একটা ইংলিশ পেপার এবং 150 মার্কসের একটা জিএস অ্যান্ড এরিথমেটিক পেপার। টোটাল 450 মার্কসের ফাইনাল এক্সামিনেশন। এটা কিন্তু হিউজ মার্কস, এবং একই দিনে কিন্তু মিসলেনিয়াসের পরীক্ষা হয়। সেটার জন্য আমাদেরকে কিন্তু প্রিপারেশন নিতে হবে। জব ডেস্টিনেশনের পক্ষ থেকে আমাদের যে ক্লাসেস হবে, সেটা কিন্তু মিসলেনিয়াসের যে ফাইনাল এক্সামিনেশন সেটাকে মাথায় রেখেই করানো হবে। এরপর আমি যদি বলি ক্লার্কশিপের যে পার্ট 2, সেখানে দেখো পার্ট 2তে যেটা বলা হয়েছে, সেখানে ইংলিশ আর বেঙ্গলি দুটো পেপার থাকবে, টোটাল 1 ঘন্টা। আর 50 মার্কস করে থাকবে গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বিতে। তো স্পেসিফিক্যালি তুমি যদি বাংলা এবং ইংলিশটা খুব ভালো করে মিসলেনিয়াসের জন্য রেডি করো, আলাদা করে ক্লার্কশিপের জন্য নতুন করে পড়ার কিছু দরকার দরকার হবে না। তাই জন্য আমাদের মেন টার্গেটটা থাকবে হলো মিসলেনিয়াসকে মাথায় রেখে আমাদের যে প্রিপারেশনটা সেটাকে কমপ্লিট করা। তাহলে ক্লার্কশিপ তোমার অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। ক্লার্কশিপের তোমার জন্য যেটা লাগবে সেটা হলো প্র্যাকটিস করতে হবে। তুমি যত বেশি প্র্যাকটিস করবে তোমার ক্লার্কশিপ তত ভালো হবে, কারণ এখানে কিন্তু মাত্র 1 ঘন্টা সময়। বিজনেসে একটা অনেক বেশি টাইম আছে, ধরে ধরে সাজিয়ে নিজের ভাষায় উত্তরটা লেখার একটা সুযোগ থাকে, যেটা কিন্তু ক্লার্কশিপে থাকে না। তবে এটাও ঠিক যে যদি লেভেল অফ ডিফিকাল্টি আমরা দেখি, সেখানে কিন্তু ক্লার্কশিপ অনেকটাই সোজা কম্পেয়ার টু মিসলেনিয়াস। তাহলে এই দুটো পার্ট আমাদের বলা হয়ে গেল, সিলেবাস কভারেজটা আমাদের হয়ে গেল। এরপর দেখো, আমি একটা ডেমো কোশ্চেন, মানে কেমন আমাদের কোশ্চেন হতে পারে এবং তার আনসার কিভাবে আমরা লিখবো, তার একটা ছোট্ট মডিউল তোমাদের সাথে আমি শেয়ার করেছি। সেটা একটু দেখতে পারো। দেখো, যেখানে এখানে একটা কোশ্চেন রাখা হয়েছে, আহ, আমাদের একটা মনে ধারণা তৈরি হয়েছে যে ডিসক্রিপটিভ মানে বোধহয় খুব কঠিন কিছু, বা এমন কিছু যেটা আমরা জানি না, বুঝি না, মারাত্মক শক্ত কিছু। বাদতে কিন্তু তা নয়। আমরা যদি নর্মাল আমাদের কনস্টিটিউশন, নর্মাল আমাদের জিএস পড়ি, তাহলে কিন্তু আমরা ডিসক্রিপটিভের আনসার ইজিলি করতে পারি। এখানে শুধু পার্থক্য হলো এখানে তুমি কোনো অপশন পাবে না। যেটা মাল্টিপল চয়েসের কোশ্চেন্স এর ক্ষেত্রে তোমরা কিছু অপশনস পাও, এখানে সেই অপশনটা তোমরা পাবে না। বাকি কিন্তু ব্যাপারটা সেম। যেমন দেখা বলা হয়েছে, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফাদার কে? তো জনক কে ভারতীয় সংবিধানের, সেটা একটা প্রশ্ন। তার সাথে একটা লিজুর অ্যাড করে দিয়েছে, ডিসক্রাইব সাম ইম্পর্টেন্ট সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে এরকম একটা প্রশ্ন হতে পারে। এবার এটার ক্ষেত্রে আইডিয়ালি আমরা আনসার কিভাবে লিখবো? দেখো, প্রথম পার্টটার আনসার আমরা লিখেছি একদম টু দি পয়েন্ট। এখানে বেশি ইনফরমেশন দেওয়ার কোনো প্রয়োজন নেই, টু দি পয়েন্ট আনসার হবে। কারণ তুমি যদি বেশি বড় করে দাও তোমার উত্তরটা, তাহলে যে এক্সামিনার, সে কিন্তু তার অত সময় নেই তোমার উত্তরটা পড়ার। এটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট হবে। আমাদের অনেক ছেলেমেয়েদের মধ্যে ধারণা আছে যে ডেসক্রিপটিভে বেশি বেশি লিখলে তত বেশি বেশি মার্কস পাওয়া যায়। এটা কিন্তু একদম ভুল ধারণা। একদম টু দি পয়েন্ট, ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ড্যাশ দিয়ে ডক্টর বি আর আম্বেদকর লিখে দিলে একদম একে এক পেয়ে গেলে। এবার ইম্পর্টেন্ট সোর্সেস যদি আমি বলি,
দেখো এখানে আমরা পয়েন্ট করে আমরা এটা বাইলিঙ্গুয়ালে দেখিয়েছি, তোমরা ইংরেজিতেও উত্তর দিতে পারো, যদি মনে মনে করো বাংলাতেও উত্তর লিখতে পারো, যেটা তোমাদের সুবিধে সেটাই করবে। তবে আমি পার্সোনালি মনে করি কনস্টিটিউশন, ইকোনমি এই ধরনের প্রশ্নের উত্তর ইংরেজিতে লিখলে বোধহয় একটু বেটার হয়। কারণ বাংলায় কিছু কিছু টার্মস আছে যেগুলো একটু কঠিন। এটা একটু মাথায় রেখে তোমরা যদি পসিবল হয় আনসারটা ইংরেজিতে লেখার চেষ্টা করো, but এটা মাথায় রাখবে যে তুমি বাংলাতে উত্তর লিখতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তা এমন নয় যে একদম জোর করে তোমাকে ইংরেজিতে লিখতে হবে, কেউ সময় তোমার সেটা বলছে না। দেখো আমি একটা জাস্ট ছোট করে একটুখানি আনসার তুলে দিয়েছি, এমন নয় যে আমি গোটা কোশ্চেনটা তোমাদেরকে করছি, আমি জাস্ট একটা মডেল বোঝানোর চেষ্টা করছি যে জব ডেস্টিনেশনে যখন আমরা ডিসক্রিপটিভ কোর্সটা করব তখন আমরা কিভাবে পড়াশোনা করব, কিভাবে কোশ্চেন আনসার প্র্যাকটিস করব। Constitution of India has borrowed most of its provision from the constitution of various countries. আমাদের বিভিন্ন দেশ থেকে, দেশের যে সংবিধান সেখান থেকে বিভিন্ন প্রভিশন নেওয়া হয়েছে এবং মেজরিটি নেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 থেকে, যেটা এখানে বলা হয়েছে। ভারতের সংবিধান বেশিরভাগ বিধান অন্যান্য দেশের সংবিধানের পাশাপাশি 1935 সালের যে ভারত শাসন আইন সেখান থেকে বেশিরভাগটা ধার করা হয়েছে, প্রায় 250টি বিধান এখান থেকে অন্তর্ভুক্ত হয়েছে। তারপর আমি কিছু কিছু ইম্পর্টেন্ট দেশ থেকে কি কি সোর্সেস আছে আমাদের, যেমন ইউকে থেকে ধরো আমরা সংসদীয় গণতন্ত্র নিয়েছি, পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি নিয়েছি, রুল অফ গভর্নমেন্ট আইনের শাসন যেটাকে আমরা বলি, ইকুয়ালিটি বিফোর ল আইনের সমতা সেই কনসেপ্টটা নিয়েছি, সিঙ্গেল সিটিজেনশিপের কনসেপ্ট বা একক নাগরিকত্বের কনসেপ্ট আমরা নিয়েছি, রিটস। তোমরা জানো রিটস হলো একটা স্পেশাল পিটিশন, যদি আমাদের ফান্ডামেন্টাল রাইটস আমাদের থেকে রাষ্ট্র কেড়ে নেয় সেই ক্ষেত্রে আমরা ডিরেক্ট সুপ্রিম কোর্ট হাইকোর্টে অ্যাপ্রোচ করতে পারি, এবং সুপ্রিম কোর্ট হাইকোর্টে যখন আমরা অ্যাপ্রোচ করি সেটাকে আমরা রিট পিটিশন বলি। সুপ্রিম কোর্ট হাইকোর্ট আমাদের পিটিশনটা রিভিউ করার পর যদি তারা মনে করে সত্যি সত্যি আমাদের মৌলিক অধিকার খর্ব হয়েছে, সেক্ষেত্রে কিন্তু রিট ইস্যু করতে পারে কোর্ট, যাতে আমাদের মৌলিক অধিকারটা আবার রেস্টোর করা যায়। তো এই কনসেপ্টগুলো আমরা ইউকে থেকে নিয়েছি, তো সেটা আমি জাস্ট এখানে মেনশন করেছি। ইউএসএ থেকে যেমন দেখো না মৌলিক অধিকারের কনসেপ্ট নিয়েছি, ফান্ডামেন্টাল রাইটস এর কনসেপ্ট নিয়েছি। ফান্ডামেন্টাল রাইটস আমাদের পার্ট 3, ভারতের কনস্টিটিউশনের পার্ট 3 রয়েছে। যদি আর্টিকেল কভারেজ বলো আর্টিকেল 12 থেকে 35 রয়েছে। জুডিশিয়াল রিভিউ এর কনসেপ্ট আমরা বিভিন্ন আর্টিকেলে পাই, আর্টিকেল 13 তার মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা আর্টিকেল, যেখানে আমরা দেখছি যে বিচার বিভাগীয় পর্যালোচনা, মানে আমাদের দেশে যে আইন তৈরি হয়, আমাদের দেশের সরকার, সেটা রাজ্য হোক সেটা কেন্দ্রের সরকার হোক, তারা যে পলিসি তৈরি করে সেই পলিসি কতটা সেটা কতটা সাংবিধানিক, সেটা নিয়ে যদি আমাদের মনে কোনো প্রশ্ন হয় আমরা কিন্তু পিটিশন করতে পারি কোর্টে। কোর্ট কিন্তু সেটা রিভিউ করে দেখবে, এবং যদি কোর্ট দেখে তার মধ্যে ইভেন কিছুটা পার্ট এমন রয়েছে যেটা সাংবিধানিক নয়, সেটাকে কিন্তু কোর্ট ডিসমিস করতে পারে, নাল অ্যান্ড ভয়েড করতে পারে জুডিশিয়াল রিভিউ। ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট, আমাদের দেশে যিনি রাষ্ট্রের প্রধান প্রেসিডেন্ট তার ইমপিচমেন্টের কনসেপ্ট আমরা ইউএসএ থেকে নিয়েছি। ভারতবর্ষের সংবিধানের 61 নম্বর ধারায় ইমপিচমেন্ট প্রসেস অফ প্রেসিডেন্ট বলা আছে, যে সংসদ কিভাবে একজন রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারে সেটার কথা বলা আছে। রিমুভাল অফ দ্য জাজেস, এটার কনসেপ্ট আমরা ইউএসএ থেকে নিয়েছি। আর্টিকেল 124 ক্লজ 4 আমাদের ভারতের সংবিধানের 124(4) ধারায়, বা প্রেসিডেন্টের ইমপিচমেন্টের ক্ষেত্রে আর্টিকেল 61-এ যে ডিটেল প্রসেস বলা আছে সেটার কিন্তু কনসেপ্ট আমরা সোর্স কিন্তু ইউএসএ। তো এগুলো আমি মেনশন করেছি। তারপর ধরো আয়ারল্যান্ড থেকে আমরা ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নিয়েছি, যেটাকে আমরা বাংলায় বলি নির্দেশমূলক নীতি, এখানে বাংলাটা দেয়া নেই তো আমি লিখে দিলাম তোমাদের হয়ে নির্দেশমূলক নীতি। তারপর ধরো প্রসিডিওর ফর দ্য নমিনেশন অফ মেম্বার টু রাজ্যসভা, আমরা জানি রাজ্যসভাতে কিন্তু 12 জন মেম্বার তাদেরকে নমিনেট করা হয়, এবং এই 12 জন মেম্বার কোথা থেকে বিলং করে, তারা মেনলি অ্যাপলিটিক্যাল ফেসেস, যারা অরাজনৈতিক ব্যক্তিত্ব, তাদেরকে মেনলি এখানে আনা হয়, যারা সায়েন্স, লিটারেচার, আর্টস, সোশ্যাল সার্ভিস এসব জায়গা থেকে বিলং করে। তো এবং মেথড অফ ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট, আর্টিকেল 55-এ ধারা 55-এ আমাদের দেশে প্রেসিডেন্টের কিভাবে ইলেকশন হয় প্রসেসটা সেটা বলা আছে, সেটা আমরা আয়ারল্যান্ড থেকে নিয়েছি। তারপর ধরো আমি যদি বলি ফ্রান্স, ফ্রান্স থেকে আমরা লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, মানে যেটাকে আমরা বলি লিবার্টি বলতে এখানে অ্যাকচুয়ালি স্বাধীনতা নয়, ব্যক্তি স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্বের আদর্শ, যেটা নিয়েছি। রিপাবলিক অফ ইন্ডিয়া, ভারত হলো একটা প্রজাতন্ত্র। কেন প্রজাতন্ত্র? কারণ ভারতবর্ষের যে রাষ্ট্রের প্রধান, হেড অফ দ্য স্টেট, সে কিন্তু নির্বাচিত হয়। হ্যাঁ, এটা ঠিকই যে আমরা সরাসরি প্রেসিডেন্টের ভোটে অংশগ্রহণ করি না, কিন্তু আমরা যাদেরকে নির্বাচিত করি, অর্থাৎ লোকসভার যারা নির্বাচিত সাংসদ, রাজ্যসভার যারা নির্বাচিত সাংসদ, বা আমাদের বিধানসভার যারা বিধায়ক, এবং দিল্লি, পুডুচেরির যারা বিধায়ক, তারাও কিন্তু প্রেসিডেন্টের ভোটে অংশগ্রহণ করে, কারণ ভারত হলো একটা প্রজাতন্ত্র, এখানে
প্রেসিডেন্টকে ডিরেক্ট অর ইনডিরেক্ট উপায়ে কিন্তু ইলেক্টেড হতে হবে। তার কনসেপ্ট আমরা ফ্রান্স থেকে নিয়েছি। তো এরকম ভাবে আমি জাস্ট পুরো আনসারটা আমি জাস্ট তোমাদের দেখালাম না, কারণ এটা আমার উদ্দেশ্য নয় যে একটা গোটা ক্লাস এটা তোমাদেরকে বোঝানো, জাস্ট এটা একটা আইডিয়া দেয়া যে আমরা কিভাবে প্রিপারেশন নিতে পারি আমাদের এই মেন্স এক্সামিনেশনের। তো জব ডেস্টিনেশনে অবভিয়াসলি মেন্সের কাজ শুরু হচ্ছে। যদি তোমরা মনে করো যে প্রপার ওয়েতে জেনারেল স্টাডিজ, এরিথমেটিক, বাংলা এবং অবশ্যই ইংলিশও একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা প্রিপারেশন করবে এবং মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের একসাথে প্রিপারেশন করবে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা জব ডেস্টিনেশনের জয়েন করো। আমাদের যে টেলিগ্রাম গ্রুপ, সেখানে তোমরা ফোন নাম্বারও পেয়ে যাবে, বা আমাদের নর্মাল হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে যদি তোমরা থাকো সেখানেও ফোন নাম্বার পেয়ে যাবে। আমার এই ভিডিওটা যখন আপলোড করা হবে সেখানেও ফোন নাম্বার পেয়ে যাবে, তোমরা যোগাযোগ করে নিও। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, ফোন করতে পারো, এবং তারপর তোমরা কিন্তু একদম তাড়াতাড়ি জয়েন করে যাও, যাতে আমরা তাড়াতাড়ি কিন্তু আমাদের যে মেন্সের ডেসক্রিপটিভ কোর্স সেটা স্টার্ট করতে পারি। সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান। Hello friends, welcome to our YouTube channel Jobs Destination. Jobs Destination তোমাদের জন্য নতুন কোর্স লঞ্চ করছে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস মেন্স পরীক্ষা 2023। ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস মেন্স পরীক্ষার জন্য বিভিন্ন কোর্স নিয়ে আসা হচ্ছে বিভিন্ন সাবজেক্টের। আশা করব তোমরা এই কোর্সে অবশ্যই এনরোল করবে তোমাদের পরীক্ষার প্রিপারেশন সঠিকভাবে নেওয়ার জন্য। ইংলিশ মেন্স সিলেবাস যেটা রয়েছে মিসলেনিয়াস পরীক্ষার জন্য, সেই সিলেবাসটা প্রথমে তোমাদের বলে দিই। এই মিসলেনিয়াস পরীক্ষাতে ইংলিশ যে পেপার সেখানে 150 মার্কস থাকে, এবং এই ইংলিশ পেপারে যে যে বিষয়গুলো রয়েছে সিলেবাসে সেগুলো হলো ড্রাফটিং আ রিপোর্ট, একটা রিপোর্ট রাইটিং লিখতে হবে, হিন্টস দেওয়া থাকবে, সেই হিন্টস দেখে তোমাদেরকে একটা রিপোর্ট রাইটিং লিখতে হচ্ছে। ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, বাংলায় একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। এছাড়াও থাকবে প্রোজ প্যাসেজ, অর্থাৎ একটা বড় প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজের সামারি বা সারসংক্ষেপ লিখতে হবে, যাকে বলা হচ্ছে প্রোজ। এছাড়াও থাকবে কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, কারেকশন অফ সেন্টেন্সেস, ইউজ অফ কমন ফ্রেজেস, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, অর্থাৎ এখানে তোমাদের গ্রামার থাকবে, ভোক্যাবসের পার্ট থাকবে, যেটা ডেসক্রিপটিভ ইংলিশের মধ্যে পড়ছে, তোমাদেরকে লিখতে হবে, সেখানে কোনো অপশান দেওয়া থাকবে না। তাহলে তোমাদের মিসলেনিয়াস মেন্স পরীক্ষার যে সিলেবাস, সেখানে আমরা রিপোর্ট রাইটিং পেয়েছি, ট্রান্সলেশন পেয়েছি, প্রোজ প্যাসেজ রয়েছে এবং ডেসক্রিপটিভ গ্রামার এবং ভোক্যাবসের কিছু অংশ রয়েছে। টোটাল মার্কস 150 এবং পরীক্ষাটা 1.5 ঘন্টার পরীক্ষা হবে, ঠিক আছে। এবং আশা করব তোমরা এই কোর্সটা যদি তোমরা এনরোল করবে, কোর্সের যে নাম, অবশ্যই পুরো সিলেবাস তোমাদের কভার করানো হবে। প্রত্যেকটা যে টপিক রয়েছে সেই টপিক ওয়াইজ ক্লাস করানো হবে, এবং ট্রান্সলেশন একদম বেসিক স্ট্রাকচার থেকে শুরু করে আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাওয়া হবে। সো প্রত্যেকটা বিষয় খুব যত্ন সহকারে তোমাদের এখানে শেখানো হবে। এরপর আসছি ক্লার্কশিপ পরীক্ষার যে মেন্স সাবজেক্ট ইংলিশ, তার সিলেবাস নিয়ে। এই পরীক্ষাটি হবে 50 মার্কসের। এখানে রয়েছে রিপোর্ট রাইটিং, প্রোজ প্যাসেজ এবং বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন। দেখো, ক্লার্কশিপ পরীক্ষা এবং মিসলেনিয়াস পরীক্ষার সিলেবাস কিন্তু মোরাললেস সমান। এখানে ড্রাফট রিপোর্ট আছে, প্রোজ আছে, ট্রান্সলেশন আছে, এবং ক্লার্কশিপ এবং মেন্স এবং মিসলেনিয়াস মেন্স দুটোতেই একই রয়েছে। মিসলেনিয়াসে শুধু ডেসক্রিপটিভ গ্রামার এবং ভোক্যাবসের একটা পার্ট রয়েছে, যেটা ক্লার্কশিপ পরীক্ষাতে নেই। সুতরাং যারা এই কোর্সগুলো তোমরা এনরোল করবে, সেই কোর্সে অবশ্যই তোমাদের কিন্তু পুরো সিলেবাস এখানে কভার করানো হবে, এবং অবশ্যই খুব যত্ন সহকারে প্রত্যেকটা টপিক তোমাদের শেখানো হবে, যাতে তোমরা নিজেরা লেখা শিখতে পারো এবং পরীক্ষাতে সুন্দর করে অ্যাটেম্প্ট করতে পারো প্রশ্নগুলো। আজকে প্রথম ক্লাসে আমি ট্রান্সলেশন দিয়ে শুরু করছি। সিম্পল যে প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স এবং সিম্পল ফিউচার টেন্স, এই তিনটে টেন্সের আমরা ট্রান্সলেশন শিখব। প্রথমে আমরা সিঙ্গল সেন্টেন্স দিয়ে শুরু করব। যখন সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা বলছি, তখন সেক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটা লিখব, সেন্টেন্স লিখব, তার স্ট্রাকচারটা হবে প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। যে কোনো ইংলিশ সেন্টেন্সে আমরা প্রথমে সাবজেক্ট বলবো,
তারপর ভার্ব বলবো। সাবজেক্ট এবং ভার্ব না থাকলে কিন্তু সেই ইংলিশ সেন্টেন্সটা ইনকারেক্ট হবে, গ্রামাটিক্যালি কারেক্ট হবে না। আমরা বাংলায় কথা বলার সময় অনেক সময় সাবজেক্ট বলি না, আমি বলি ভাত খাবো, কিন্তু ইংলিশে বললে বলতে হবে আমি খাবো ভাত, অর্থাৎ আমি সাবজেক্ট, তারপরে খাবো অর্থাৎ ভার্ব, এবং তারপরে বাদবাকি অংশ লিখতে হবে। সেরকমটাই প্রত্যেকটা টেন্স যখন তোমাদের শেখানো হবে, দেখবে প্রত্যেক টেন্সের নিজস্ব একটা স্ট্রাকচার আছে, একটা ফরম্যাট আছে, সেটা ফলো করতে হবে। বাট বেসিক স্ট্রাকচার সাবজেক্টের পরে ভার্ব বসছে। আজকে যখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করছি, তখন সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসানো হচ্ছে। এবার আসছি সিম্পল প্রেজেন্ট টেন্স কখন ব্যবহার করা হয়। আমাদের রোজকার যে অভ্যাস, দৈনন্দিন অভ্যাস বা হ্যাবিট রয়েছে, চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ যেটা রয়েছে, বা সাধারণ কোনো বক্তব্য, কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স বা কোনো ফ্যাক্ট যখন বলা হয়, তখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। অর্থাৎ তোমার প্রত্যেক দিনের যে হ্যাবিটস রয়েছে, হবি রয়েছে, বা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, শাশ্বত ধ্রুব সত্য, সেই রকম ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। এখানে রয়েছে মানুষ মরণশীল। দেখো, মানুষ অবশ্যই সাবজেক্ট, কিন্তু এখানে কোনো ভার্ব নেই, এই সেন্টেন্সে কোনো ভার্ব নেই। বলা হচ্ছে মানুষ মরণশীল, এখানে মরণশীল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কোনো ভার্ব নয়। তাহলে ভার্ব কি হবে? মানুষ হয় মরণশীল। তোমাকে এখানে বুঝে নিতে হবে, এখানে হওয়া একটা ভার্ব আছে, মানুষ হয় মরণশীল। তাহলে সাবজেক্ট প্রথমে আমরা ম্যান লিখব, মানুষ ম্যান হয়, তাহলে ম্যানের পরে ইজ লিখব, ম্যান ইজ। মরণশীল অর্থাৎ মর্টাল, ম্যান ইজ মর্টাল, মানুষ হয় মরণশীল। তাই প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপরে বাদবাকি অংশ। সে একজন ডাক্তার, সে একজন ডাক্তার মানে সে সাবজেক্ট, এখানে অগেইন কোনো ভার্ব নেই, তাহলে বলতে হবে সে হয় একজন ডাক্তার, সে হয় একজন ডাক্তার। তাহলে সে হচ্ছে হি, হওয়া ইজ, হি ইজ, একজন ডক্টর এ ডক্টর, হি ইজ এ ডক্টর। এখানে প্রত্যেকটা সেন্টেন্স আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করছি। আমার বোন খুব দুষ্টু, আমার বোন হয় খুব দুষ্টু, তাহলে লিখতে হবে মাই সিস্টার, মাই সিস্টার হয় ইজ খুব দুষ্টু, খুব ভেরি, দুষ্টু ইংরাজি নটি বলতে পারি, মাই সিস্টার ইজ ভেরি নটি। তারপর বলছে তারা ক্ষুধার্ত, মানে তাদের খিদে পেয়েছে, তারা ক্ষুধার্ত মানে তারা হয় ক্ষুধার্ত। তাহলে দে, তারা হচ্ছে দে সাবজেক্ট, হওয়া হচ্ছে ভার্ব, দে আর, ক্ষুধার্ত হচ্ছে হাংরি, দে আর হাংরি। বলা হচ্ছে নেতাজি একজন বীর যোদ্ধা, নেতাজি হয় একজন বীর যোদ্ধা। তাহলে নেতাজি হওয়া ভার্ব হচ্ছে ইজ, নেতাজি ইজ একজন এ বীর যোদ্ধা, বীর যোদ্ধা মানে গ্রেট, গ্রেট ফাইটার, গ্রেট ফাইটার, ঠিক আছে, বা এখানে সোলজার বলতে পারো, নেতাজি ইজ আ গ্রেট ফাইটার কিংবা সোলজার। সে বড় জেদি, মানে সে হয় বড় জেদি, তার মানে হি কিংবা শি, হওয়া ইংরাজি ইজ, হি এর পরে ইজ বসে, শি এর পরে ইজ বসে, সো হি কিংবা শি ইজ ভেরি, বড় মানে খুব, মানে ভেরি, জেদি হচ্ছে স্টাবার্ন, স্টাবার্ন, ঠিক আছে, তাহলে হি কিংবা শি ইজ ভেরি স্টাবার্ন। এরপর বলছে পৃথিবী গোল, মানে পৃথিবী হয় গোল, তার মানে দ্য আর্থ ইজ হয় গোল, রাউন্ড, দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী হয় গোল। সূর্য পূর্ব দিকে উদিত হয়, এখানে দেখো সাবজেক্ট সূর্য, ভার্ব কোনটা? উদিত হওয়া, উদিত হওয়া এটা কিন্তু ভার্ব। তাহলে সূর্য দ্য সান, উদিত হয় রাইজ। এবার দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই সিম্পল প্রেজেন্ট টেন্স বসানোর সময় আমরা তারপরে ভার্বের সাথে এস বা ইএস বসাবো, এখানে এস বসবে। দ্য সান রাইজেস পূর্ব দিকে, ইন দি ইস্ট, পূর্ব দিকে, দ্য সান রাইজেস ইন দি ইস্ট। এখানে দ্য সান হলো সাবজেক্ট, রাইজেস হলো ভার্ব, এবং এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সান রয়েছে, তাই জন্য আমরা ভার্বের সাথে এস বা ইএস বসাবো। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? আমি এবং তুমি ছাড়া পৃথিবীতে যত একজন মানুষ বা একজন ব্যক্তি বা একজন বস্তু রয়েছে, সেগুলো সব কিছু হবে
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবং তারপরে সিম্পল প্রেজেন্ট টেন্স লেখার সময় ভার্বের সাথে এস বা ইএস বসানো হবে। দেখো প্রথমে যে সেন্টেন্সগুলো আমরা লিখেছি সেখানে কিন্তু প্রত্যেকটাতে ভার্ব হচ্ছে হওয়া। মানুষ হয় মরণশীল, সে হয় একজন ডাক্তার, মাই সিস্টার হয় খুব দুষ্টু, তারা হয় ক্ষুধার্ত, নেতাজি হয় একজন যোদ্ধা। এখানে প্রত্যেকটাতে হওয়া যখন বলছি তখন হওয়ার জন্য আমরা যে ভার্ব লিখেছি সেটা ইজ লিখেছি, আমরা আর লিখেছি এবং আমরা অ্যাম ব্যবহার করব। অর্থাৎ অ্যাম ইজ আর এগুলো প্রেজেন্ট টেন্সে হওয়া এই কথাটা বোঝাবে, হওয়া ভার্বকে বোঝাবে। কিন্তু যদি কোনো পার্টিকুলার ভার্ব থাকে, যেরকম এখানে উদিত হওয়া, তখন কিন্তু সেই উদিত হওয়া ভার্বটা লিখতে হবে, তখন কিন্তু ইজ অ্যাম আর এগুলো আসবে না। সে সর্বদা সত্য কথা বলে, সে সাবজেক্ট তাহলে হি হবে। এখানে ভার্ব কোনটা? কথা বলা, কথা বলা, তাহলে হি স্পিক্স, হি স্পিক্স সত্য কথা, হি স্পিক্স ট্রুথ, হি স্পিক্স দ্য ট্রুথ, সত্য কথা বলে, স্পিক্স দ্য ট্রুথ। এখানে আরেকটা হচ্ছে সর্বদা, সবসময় বলে, তাহলে এখানে লিখতে হবে হি অলওয়েজ, হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, সে সবসময় সত্যি কথা বলে। এখানে সাবজেক্ট হি, ভার্ব কিন্তু কথা বলা, এখানে ভার্ব কিন্তু হওয়া নয় যে অ্যামিজ আর বসাবো। এখানে পার্টিকুলার ভার্ব হচ্ছে কথা বলা, তাই জন্য স্পিক্স বসানো হয়েছে। তারা প্রতিদিন বিদ্যালয়ে যায়, তাহলে তারা সাবজেক্ট দে, ভার্বটা হচ্ছে যাওয়া, যাওয়া ইংরেজিতে গো, কোথায় যায়? বিদ্যালয়ে। দে গো টু স্কুল, দে গো টু স্কুল প্রতিদিন, ডেইলি, দে গো টু স্কুল প্রতিদিন মানে ডেইলি, দে গো টু স্কুল ডেইলি। এভাবে কিন্তু আমরা ট্রান্সলেশনটা শুরু করছি এবং ট্রান্সলেশনের পাশাপাশি রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং এবং প্রোজ রাইটিং খুব যত্ন সহকারে ফরম্যাট ফলো করে শেখানো হবে, যাতে তোমরা পরীক্ষাতে সেভাবেই অ্যাটেম্প্ট করতে পারো, পরীক্ষাতে লিখতে পারো এবং খুব ভালো স্কোর করতে পারো। আশা করব তোমরা অবশ্যই এই কোর্সটাতে এনরোল করবে এবং খুব দ্রুত তোমরা এনরোল করবে, যাতে আমরা আমাদের কোর্স শুরু করে দিতে পারি। আমি আশা করব তোমাদের এই ক্লাসগুলো অবশ্যই তোমাদের পরীক্ষা প্রিপারেশনে হেল্প করবে। ইকুয়ালস টু 308 ভোল্ট। এক্স এর ভ্যালু, 4x এর ভ্যালু কত হবে? দেখো ইকুয়েশন থাকলে পরের লাইনে যাওয়ার জন্য আমরা এরকম সাইন দিই, 308 থেকে আমরা 60 মাইনাস করে দেবো, সেখান থেকে আমরা বলবো 4x ইকুয়ালস টু কত আসছে? 248। সেখান থেকে আমরা বলবো x এর ভ্যালু কত আসছে? 248 বাই 4, 62। সেখান থেকে আমরা বলবো সুতরাং নথিভুক্ত বোধ 100x সমান সমান 62 ইন্টু 100, অ্যান্সার আসবে 6200। এরপরে যেটা লেখা একদমই গুরুত্বপূর্ণ এবং যেটা ছাড়া তোমরা পুরো অ্যান্সার পাবে না, সেটা হচ্ছে এই লাইনটা। দাঁড়াও আমি লালে লিখবো এটা, যাতে তোমাদের পুরো নাম্বার তোমরা পাও। আমরা এখানে লিখবো উত্তর নথিভুক্ত ভোটের সংখ্যা হলো 6200। এই লাইনটা না লিখলে তোমরা পুরো অ্যান্সার পাবে না, তো এই লাইনটা লেখা মাস্ট, উত্তরটা লেখা মাস্ট। তার জন্য আমি এখানে একটা স্টার দিয়ে রাখছি। তার মানে আমরা স্কুল লাইফে যেরকম ভাবে অঙ্ক করতাম, আমাদের এখন সেইভাবে অঙ্ক করতে হবে। আমরা আরো দু একটি কোশ্চেন দেখে নিই। 16.23% লাভে লাভ সহ বিক্রয় মূল্য 1470 টাকা হলে 25% লাভে নিবন্ধটি বিক্রি করলে বিক্রয় মূল্য খুঁজুন। দেখো আমাকে এরকম ভাবে এখানে শুরু করতে হবে। ধরি কালো কালি দ্বারা
ধরি ক্রয় মূল্য ইজ ইকুয়ালস টু এক্স, অ্যান্ড তারপরে আমাকে লিখতে হবে, আমরা জানি কি জানি যে বিক্রয় মূল্য ইজ ইকুয়ালস টু ক্রয় মূল্য প্লাস লাভ, তাই তো জানি। সুতরাং বলে আমাদের লিখতে হবে, সুতরাং বলে আমাদের লিখতে হবে, সুতরাং লাভ কি হবে, ক্রয় মূল্যর 16.23%, মানে এক্স ইন্টু 16.23 বাই 100। তার মানে আমরা এখান থেকে কি পাবো, লাভ সমান সমান এক্স ইন্টু 50/3 ইন্টু 100 সমান সমান x/6। আবার লিখবো সুতরাং বিক্রয় মূল্য কি হবে, ক্রয় মূল্য x আর লাভ হচ্ছে x/6, তার মানে আমরা পাবো 7x/6। এবার লিখতে হবে প্রশ্নানুসারে 7x/6 ইকুয়ালস টু, আমাকে বলেছে 1470। সেখান থেকে আমরা কি বলবো, x এর ভ্যালু ইকুয়ালস টু আমার কত হবে, 1470 ইন্টু 6/7। তার মানে বলবো 7 দুগুণে 14, 210। তোমরা বলবে স্যার হবে গিয়ে 1260। এবং আমাকে জিজ্ঞেস করেছে 25% লাভে বিক্রয় মূল্য কত। তাহলে আমি আবার লিখবো, এটা যদি ক্রয় মূল্য হয় তাহলে লাভের পরিমাণ কত হবে, আমরা লিখবো 1260 ইন্টু 25/100, 315। তাহলে নতুন বিক্রয় মূল্য কত, আমরা লিখবো 1260 হচ্ছে ক্রয় মূল্য, তার সাথে আমি 315 যোগ করব, আমি বলবো 1575। এরপরে যে পার্টটা তোমাকে লিখতেই হবে, যেটা না লিখলে পুরো অঙ্কের অ্যান্সার মানে নাম্বার পাবে না, সেটা হচ্ছে এই লাইনটা। উত্তর কি লিখবে, 25% লাভে বিক্রয় মূল্য হবে 1575 টাকা। এটা যদি না লেখো পুরো নাম্বার পাবে না, তো এই উত্তর লেখাটা মাস্ট। ঠিক আছে, আমি এখানে কিন্তু স্টার মেরে রাখছি। ওকে, তো দেখো এই ছিল আমাদের আইডিয়া, আমরা কিরম ভাবে ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্সের অঙ্ক করব। আমি তোমাদের দুটো কোশ্চেনে সেটা বোঝালাম। আশা করছি আগামী যে ক্লাস হচ্ছে তোমাদের সবার সাথে দেখা সাক্ষাৎ আমার হবে, আমরা একসাথে ক্লাস করব এবং খুব ভাবে প্র্যাকটিস করে মিসলেনিয়াস পরীক্ষাতে চাকরিটা নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে আসবো। সবাই ভালো থেকো, দেখা। প্রিয় ছাত্রছাত্রীরা, জব ডেস্টিনেশনের এই শিক্ষামূলক প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত। আমি সুলেখা ম্যাডাম, তোমাদের বেঙ্গলি ফ্যাকাল্টি। সম্প্রতি যে মিসলেনিয়াস পরীক্ষার ফর্ম তোমরা ফিল আপ করেছো, এই মিসলেনিয়াসের যে মেন্সে বাংলা বিষয়টা থাকে, সেই বিষয়টা নিয়ে আমি তোমাদের কিন্তু গাইড করব। আচ্ছা, তো এই জব ডেস্টিনেশনের যে পেইড ব্যাচে যারা এখনও অবধি যুক্ত হওনি, তারা কিন্তু সত্তর যোগাযোগ করো এবং সত্তর আমাদের সাথে যুক্ত হও।
এবার আমরা আলোচনা করব যে এই যে বাংলা বিষয়টা তার মধ্যে কি থাকে, মানে এই বাংলায় কি কি মানে সিলেবাসটা কি, বা এর মধ্যে কোন কোন বিষয়গুলো আমরা আলোচনা করব। প্রথমেই দেখো আসছে কি না, বিষয়ের সংক্ষিপ্তকরণ। এই বিষয়ের সংক্ষিপ্তকরণে কি থাকবে না, একটা অনুচ্ছেদ তুলে দেবে। তো সেই অনুচ্ছেদ থেকে তোমাদের কি করতে হবে না, মূল যে বক্তব্য সেই বক্তব্যটা কিন্তু তুলে ধরতে হবে, ঠিক আছে। তো এইটার ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে তোমার নাম্বারিংগুলো আমি একটুখানি বলে নিই। দেখো এই বিষয়ের সংক্ষিপ্তকরণ যেটা এটাতে কিন্তু থাকে কি না 40 মার্কস, অর্থাৎ 40 নাম্বার থাকে। তারপরে নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ। এই ইংরেজি থেকে বাংলায় অনুবাদের ক্ষেত্রে কিন্তু দুটো অনুচ্ছেদ দিয়ে দেবে। এই দুটো অনুচ্ছেদকে কিন্তু আমরা মানে দুটো অনুচ্ছেদকে কিন্তু তোমাদের ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে হবে, ঠিক আছে। তো এক্ষেত্রে যে নাম্বারটা থাকে সেটা হচ্ছে, যেহেতু এখানে দুটো অনুচ্ছেদ থাকবে এই জন্য থাকবে দুটোই কিন্তু 40 মার্কসের, অর্থাৎ টোটাল 80 মার্কসের কিন্তু এটা থাকবে। নেক্সট হচ্ছে তোমার কি না প্রতিবেদন রচনা। এই প্রতিবেদন রচনাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রতিবেদন রচনার মানে যেটা আসে আর কি, প্রতিবেদন রচনা সাম্প্রতিককালে ঘটে যাওয়া ঘটনাগুলোর উপর কেন্দ্র করেই কিন্তু এই প্রতিবেদনটা আসে। এক্ষেত্রে দুটো দিয়ে দেবে, তার মধ্যে যে কোনো একটা দিয়ে কিন্তু তোমাদের প্রতিবেদন রচনা করতে হবে। তো কোন বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে, সাম্প্রতিককালে ঘটে যাওয়া, যেমন এক দেশ এক ভোট, তারপরে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ, অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে তার প্রভাব, এছাড়াও বিজ্ঞাপনের প্রভাব, অতিরিক্ত পরিমাণে মোবাইল ব্যবহারের প্রভাব, ঠিক আছে, সমাজের ওপর এর প্রভাব, এগুলি কীভাবে প্রভাব বিস্তার করছে, তো এই নিয়ে কিন্তু আলোচনা করতে হবে, এই নিয়ে কিন্তু আসবে এবং এই নিয়ে আমরা আলোচনা করব। আর তোমরা যে কৌশলগুলো আছে সেগুলো কিন্তু তোমাদেরকে আমি শিখিয়ে দেব। আচ্ছা, এই প্রতিবেদন রচনার ক্ষেত্রেও কিন্তু থাকে হচ্ছে 40 মার্কস, ওকে। এবার নেক্সট হচ্ছে ক্লাস যেটা থাকে সেটা হচ্ছে কিনা ব্যাকরণ। এই ব্যাকরণে কিন্তু যে বিষয়গুলো থাকে ব্যাকরণে সেটা হচ্ছে অশুদ্ধি সংশোধন থাকবে। এছাড়াও যেটা থাকবে সেটা হচ্ছে এক কথায় প্রকাশ। আর কি থাকবে না প্রবাদ প্রবচন, যেগুলো থাকে এই প্রবাদ প্রবচন দিয়ে কিন্তু বাক্য রচনা। তো এইগুলো কিন্তু ব্যাকরণের মধ্যে থাকবে। আর এর ক্ষেত্রে যে নাম্বার ডিভিশনটা সেটা হচ্ছে 10 + 10 + 10, অর্থাৎ টোটাল 30। মানে টোটাল যে নাম্বারটা সেটা হচ্ছে গিয়ে দাঁড়ালো কততে, টোটাল নাম্বারটা হচ্ছে তোমাদের, হ্যাঁ টোটাল যে নাম্বারটা সেটা হলো গিয়ে কত না 150। তো এই 150 এই নাম্বারটা কিন্তু টোটাল থাকবে। আচ্ছা, এছাড়াও আমি যে কথাটা তোমাদের বলতে চাই না সেটা হচ্ছে এটা কি না একটা বাংলা একটা সাহিত্য, একটা ভাষা। তো এক্ষেত্রে কিন্তু মুখস্থের কোনো জায়গা নেই। যেমন আমরা জিকেটা কি করি, মেমোরাইজ করে নিই বা মুখস্থ করে নিই, কিন্তু এই বাংলার ক্ষেত্রে কিন্তু সেটা আমরা কখনোই করতে পারবো না, ঠিক আছে। কারণ এক্স্যাক্ট কি আসবে সেটা তো আমরা জাস্ট অনুমান করতে পারি না, সেটা আমরা বলতে পারি না। আমরা কিছু কৌশল শিখবো, আমি তোমাদের কৌশল শিখিয়ে দেবো, টেকনিক শিখিয়ে দেবো, কিভাবে লিখতে হবে, কিভাবে করতে হবে, কিন্তু যে ভাষাটা সেটা কিন্তু তোমাদের নিজেদেরকে রপ্ত করতে হবে। আর এই দক্ষতাটা রপ্ত করার জন্য তোমাদের কি করতে হবে, প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের সংবাদপত্র পড়তে হবে, ঠিক আছে, রেগুলার পড়তে হবে। এর ফলে তোমরা কিনা সাম্প্রতিক ঘটনাগুলো সম্পর্কে অবগত থাকবে। এছাড়াও যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের অনেক সময় ফ্রি টাইম থাকে, যখন আমাদের কিছু করতে ইচ্ছা করে না বা অন্য কিছু করতে ইচ্ছা করে না, তখন তোমরা পড়তে পারো, বিভিন্ন গল্পের বই পড়তে পারো বা যে কোনো বই পড়তে পারো। মোট কথা পড়তে হবে, লিখতে হবে, এইভাবেই কিন্তু দক্ষতা আমরা অর্জন করতে পারবো বা তোমরা অর্জন করতে পারবে। চলো, এটাই হচ্ছে আমার এই সংক্ষিপ্ত আলোচনা, এখানেই সমাপ্ত করছি। তোমাদের সাথে শীঘ্রই দেখা হতে চলেছে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।